ক্লাসে যখন আমরা দেখেছিলাম যে না বিজ্ঞানী লিন্ডেম্যান সূত্র দিয়েছিলেন 10% সূত্র, তো সেইভাবে আমাদের শক্তি ট্রান্সফার হয়। যাই হোক, নিউট্রিশন বা পুষ্টির ক্ষেত্রে ঠিক একই রকম আমাদের শরীরে জৈবিক ক্রিয়া সংগঠনের জন্য শক্তির কিন্তু মানে ভীষণ রকম প্রয়োজন। আর এই জীবদেহে যে শক্তিটা আসে সেটার উৎস কি না, তার সোর্স কিন্তু আমাদের খাদ্য, তাই না? খাদ্য থেকে আমাদের শরীরে শক্তি আসে। এবার দেখো, এই খাদ্য উৎপন্ন করতে পারে একমাত্র কারা না, সবুজ উদ্ভিদই কি করতে পারে, এই খাদ্য কিন্তু উৎপন্ন করতে পারে, তাই না? ক্লোরোফিল যুক্ত সবুজ কোষই খাদ্য উৎপন্ন করতে পারে। তারা কি করে না, যে সূর্যের শক্তি, হ্যাঁ, সূর্যের যে ফোটন কণা, সেই ফোটন কণাকে কি করে না সংরক্ষণ করে। কোথায়? তাদের দেহ কোষে সংরক্ষণ করে। এবং তার থেকে তারা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সেইখান থেকে কি করে না C6H12O6, যেটাকে আমরা কি বলি, ঐস্থিতিক শক্তি, ঐস্থিতিক শক্তিতে রূপান্তরণ করে। এই ঐস্থিতিক শক্তি থেকেই কিন্তু মানে সমগ্র প্রাণীকুল কি পায় না শক্তি পায়। এই C6H12O6 এটাতে কাজে লাগিয়ে সমগ্র প্রাণীকুল তাপ শক্তি ও গতিশক্তি কিন্তু পেয়ে থাকে। এই যে সূর্যের ফোটন কণাকে গ্রহণ করে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় স্থিতিক শক্তিতে রূপান্তর করছে, এবং এই স্থিতিক শক্তি থেকে পরবর্তীতে কি হচ্ছে না তাপ শক্তি ও গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই যে টোটাল প্রসেসটা হচ্ছে, এটা কোথায় হচ্ছে না জীব দেহে হচ্ছে বা সজীব কোষে হচ্ছে সব ঘটনায়। সে উদ্ভিদ হোক বা প্রাণী, প্রত্যেকটা কোথায় হয়? সজীব কোষে হয়। তো এই যে সজীব কোষে যে প্রয়োজনীয় তাপ এবং প্রয়োজনীয় গতির জন্য যে শক্তিটা প্রয়োজন, সেটা যেভাবেই হোক আসছে। এছাড়াও রোগ প্রতিরোধ করার জন্য, কিসের জন্য? রোগ প্রতিরোধের জন্য, রোগ প্রতিরোধের জন্য যে উল্লেখযোগ্য উপাদানের প্রয়োজন হয়, সেটা পাচ্ছে কিসের থেকে? খাদ্যের থেকে পাচ্ছে। এই যে ব্যাপারটা, এই পুরো ব্যাপারটাকে বলা হয় কি? পুষ্টি বা নিউট্রিশন। তো আজকের অধ্যায় আমাদের কি? নিউট্রিশন। এটা অনেকটা বড় অধ্যায়, আমি চেষ্টা করছি যতটা সম্ভব করিয়ে দেওয়ার। আজকের অধ্যায় তাহলে কি? নিউট্রিশন বা পুষ্টি। দেখো, তাহলে আমরা পুষ্টি কি পেলাম? যে পদ্ধতিতে, যদি আমরা এই টোটাল প্রসিডিওরটাকে বলি, যে পদ্ধতিতে খাদ্য উপাদান সংগ্রহ করে খাদ্যবস্তু, মানে আমরা যেটা খাচ্ছি সেই খাদ্যবস্তুটা, দেখো যদি আমাদের এরকম পরপর পরপর যেতে থাকে, খাদ্যবস্তু পরিপাক হবে, পরিপাকের পরে শোষণ হবে, সেটার থেকে আত্তীকরণ হবে, এবং সবশেষে বহিষ্করণ হবে। এই যে টোটাল প্রসিডিওরটা, এই প্রসিডিওরের মাধ্যমে যখন কি হবে না খাদ্যবস্তু, আমরা কোনো খাবারকে খেলাম, সেটা আমাদের পরিপাক তন্ত্রের সাহায্যে পরিপাক হলো, এবং তার যে সরল উপাদান সেটা আমাদের দেহের কোষ দ্বারা শোষিত হলো, এবং সেটা আমাদের শরীরের কাজের জন্য আত্তীকরণ ঘটল, এবং সবশেষে অপাচ্য খাদ্যবস্তু। কি খাদ্যবস্তু? অপাচ্য খাদ্যবস্তু, যেটা আমাদের কিনা দেহের বাইরে বেরিয়ে গেল। এই যে টোটাল প্রসেস, এর মাধ্যমে জীবদেহের গঠন কি কি হবে না, জীবদেহের গঠন হবে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, বা আমাদের জন্য প্রয়োজনীয় যে তাপ শক্তি সেটা আমরা পাবো। তখন সেটাকে আমরা কি বলবো না, তখন সেটাকে আমরা বলবো নিউট্রিশন বা পুষ্টি। তো এই নিউট্রিশন বা পুষ্টি আজ আমাদের আলোচ্য বিষয়। নিউট্রিশন টোটাল প্রসিডিওরটা বা ওই যে পুষ্টির যে প্রক্রিয়াটা, এটা কটা প্রসেসের মধ্যে দিয়ে হয়? 5টা।
খাদ্যবস্তু গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ, এই 5টা উপায়ে কিন্তু আমাদের পুষ্টি সাধিত হয়। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহের প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয় এবং জীবদেহের সুষ্ঠু বিকাশ ও বৃদ্ধি ঘটে, তাকেই আমরা কি বলে থাকি না নিউট্রিশন বা পুষ্টি বলে থাকি। ওকে, চলো নেক্সট চলে আসো, পরিপেশক কি। আমরা যদি জানি যে পরিপেশক কি, নিউট্রিয়েন্টস কি। পরিপেশক হলো সেই বস্তু যেটা জীবদেহে প্রবেশ করে জীবনী শক্তির যোগান দেয়। তাহলে পরিপেশক কি হবে? আমরা যে সকল খাদ্যবস্তু গ্রহণ করছি সেগুলোকেই আমরা কি বলে থাকবো? পরিপেশক বলে থাকবো, নিউট্রিয়েন্টস বলে থাকবো, তাই তো? এই যে পরিপেশক বা পরিপেশককে আমরা গ্রহণ করছি, পরিপেশক যেটার মধ্যে কি কি আছে? আমাদের মূল উপাদান হলো খাদ্যবস্তু। খাদ্যবস্তু, এই খাদ্যবস্তু গ্রহণের জন্যই কি হচ্ছে না আমাদের জীবদেহে পুষ্টি সাধিত হচ্ছে, পুষ্টি সাধিত হচ্ছে। এটাকেই আমরা কি বলে থাকি? নিউট্রিয়েন্টস বলে থাকি। ঠিক আছে, নিউট্রিয়েন্টস বলে থাকি। চলো নেক্সট আমরা জানবো খাদ্যের সাথে পরিবেশকের পার্থক্য কি। দেখো, পরিবেশক কিন্তু বেসিক্যালি আমাদের কি করে না জীবদেহের যে পুষ্টি সেটা করতে সাহায্য করে। আর খাদ্যের সঙ্গে আমাদের এটার পার্থক্য কি? দেখো, আমরা যাই খাই না কেন সেটাই আমাদের খাদ্য, কিন্তু আমাদের যে যতটা খাদ্যবস্তু আমরা গ্রহণ করছি সব কি আমাদের বডিতে কাজে লাগে বা আমাদের কাজে লাগে? লাগে না। তো যেটুকু আমাদের বডিতে কাজে লাগে সেটাই হচ্ছে আমাদের কি? পরিপেশক। বুঝে গেল? চলো, খাদ্যের পরিপাকের জন্য প্রয়োজন হয়, আমাদের পরিপাক ক্রিয়া চালানোর জন্য কিন্তু পরিপাকের মানে খাদ্যের প্রয়োজন হয়, কিন্তু আমাদের পুষ্টি বৃদ্ধি এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কাদের প্রয়োজন হয়? নিউট্রিয়েন্টসের কিন্তু প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি পুষ্টির পর্যায়, আমরা পুষ্টি পেলাম, এবার যদি আমরা দেখি পুষ্টির পর্যায়, প্রথমে আমরা উদ্ভিদ পুষ্টির পর্যায়গুলো জেনে নেব। উদ্ভিদ পুষ্টির পর্যায়গুলো এক এক করে জেনে নেব। দেখো, উদ্ভিদ পুষ্টির ক্ষেত্রে 3টে জিনিস ঘটে, বেসিক্যালি 2টো জিনিস হয়, সেটা হলো সংশ্লেষ এবং আত্তীকরণ। কি হয় না সংশ্লেষ এবং আত্তীকরণ ঘটে কিসের ক্ষেত্রে? উদ্ভিদ পুষ্টির ক্ষেত্রে। দেখো, উদ্ভিদ ফটোসিনথেসিস প্রক্রিয়ায়, কি প্রক্রিয়ায়? ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কি করে? খাদ্য উৎপন্ন করে। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় কি? সংশ্লেষ প্রক্রিয়া। সংশ্লেষ প্রক্রিয়া। তো দেখো, এই প্রক্রিয়ায় কি করে? সরল অজৈব খাদ্য উপাদান থেকে দেহকোষের উপযোগী জৈব পদার্থকে গঠন করবে। আর কি করবে? সবুজ উদ্ভিদের বেসিক্যালি ফটোসিনথেসিস প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে CO2, মূলরোমের সাহায্যে H2O জল শোষণ করবে, আর সূর্য থেকে আগত ফোটন কণা নিয়ে কি উৎপন্ন করবে? খাদ্য উৎপন্ন করবে, C6H12O6 উৎপন্ন করবে। এটাকে সূর্যালোকের উপস্থিতিতে এটা উৎপন্ন করবে। তো এটাকে কি বলা হয়ে থাকে? সংশ্লেষ বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার চলে আসো আত্তীকরণ। এই যে খাদ্যটা উৎপন্ন হলো C6H12O6, এই যে খাদ্যটা উৎপন্ন করলো C6H12O6, এই খাদ্যটাই কি করবে না প্লোটোপ্লাজমে অংশীভূত করবে। প্লোটোপ্লাজম বলতে সেলের যে প্লোটোপ্লাজম, তাতে যদি অংশীভূত করে তাহলে সেটাকে আমরা কি বলবো? আত্তীকরণ বলবো। তাহলে আত্তীকরণ কি? উদ্ভিদ পুষ্টির ক্ষেত্রে না ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যেটা উৎপন্ন করলো বা যেটা সংশ্লেষ করলো, উদ্ভিদ পুষ্টির 2টি পর্যায়, একটা হচ্ছে সংশ্লেষ আর একটা হচ্ছে আত্তীকরণ। সংশ্লেষ করা কাকে বলে না সূর্য থেকে আগত ফোটন কণা সেটা শোষণ করে কি করবে না খাদ্য উৎপন্ন করবে, C6H12O6 উৎপন্ন করলো, এবং সেটা প্লোটোপ্লাজমে অর্থাৎ কোষের মধ্যে সেটা সঞ্চয় করবে। হ্যাঁ,
যেটা উদ্ভিদের বিভিন্ন বিপাক ক্রিয়ায়, যেটা উদ্ভিদের কি করবে, বিভিন্ন বিপাক ক্রিয়া বা অন্য অন্য কাজ করতে সাহায্য করে, হ্যাঁ, উপযোগী করে তোলে, অন্য অন্য কাজ করতে উপযোগী করে তোলে, তাকে আমরা কি বলবো, আত্তীকরণ বলবো। তাহলে উদ্ভিদ পুষ্টির কটি পর্যায় পরীক্ষায় আসে? দুটি। নাম্বার 1 সংশ্লেষ, নাম্বার 2 আত্তীকরণ। ওকে, নেক্সট চলে আসো। তারপর আমাদের যদি আমরা প্রাণীর পুষ্টিতে চলে আসি, প্রাণীর পুষ্টির পর্যায় কটা আমরা অলরেডি একবার দেখে নিয়েছি। প্রাণীর পুষ্টিটা দেখো, এই যে খাদ্যবস্তু গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ। তো আমরা এক এক করে আসব। আমরা যদি হিউম্যান বডিতে দেখি, মানব শরীরে দেখি, তাহলে মানব শরীরে আমরা প্রথম কি পাবো? চলে আসো, প্রথমে লিখি প্রাণীর পুষ্টির পর্যায়। প্রাণীর পুষ্টির পর্যায়ে আমি হিউম্যান বডির সাথে তুলনা করলাম। যদি আমরা তুলনা করি তাহলে আমাদের প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে কি, খাদ্যবস্তু গ্রহণ, তাই তো, বা খাদ্য গ্রহণ বলতে পারো। খাদ্য গ্রহণ করা হয়, যে প্রক্রিয়ায় আমরা খাদ্য গ্রহণ করি থাকি আমরা খাদ্য গ্রহণ বলে থাকি। কিসের কিসের সাহায্যে আমরা খাদ্য গ্রহণ করি? আমি বলেছি আমি হিউম্যান মানুষকে নিয়ে নিলাম, তাহলে মানুষ কিসের সাহায্যে খাদ্য গ্রহণ করে? হাত, ঠোঁট, জিহ্বা, তাই তো, দাঁত। খাদ্য গ্রহণ হলো মুখের সাহায্যে, হ্যাঁ, খাদ্য গ্রহণ হলো। এখন যদি তোমরা অ্যামিবার ক্ষেত্রে চলে যাও, অ্যামিবা ক্ষণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে। তাহলে খাদ্য গ্রহণ হলো সেটা আমাদের খাদ্য নালীর মাধ্যমে কোথায় পৌঁছে গেল না, খাদ্য গ্রহণ যেটা হলো সেটা আমাদের প্রথমে আসলো মুখে, তারপর আমাদের পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে, অগ্নাশয়ে, এইভাবে বিভিন্নভাবে আমাদের এগিয়ে যাবে। তো খাদ্য গ্রহণের পর আমাদের কি হয় না, পরিপাক হয়। পরিপাক কিন্তু আমাদের মুখের থেকেই শুরু হয়ে যায়, তাই না? পরিপাক আমাদের কোথার থেকে শুরু হয়ে যায়? মুখবিবর। যেমন আমাদের গ্লুকোজ জাতীয় খাদ্য, অর্থাৎ C6H12O6, এই যে খাদ্যগুলো, এগুলো কিন্তু আমাদের মুখেই পরিপাক হয়। মুখে যে লালা থাকে সেই লালার থেকে কিন্তু এগুলো পরিপাক হয়। পরিপাকের জন্য কোন কোন অঙ্গ দায়ী? মুখবিবর, মুখবিবর। তারপর আমাদের কোন অঙ্গ? পাকস্থলী, পাকস্থলী। তারপর আমাদের ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত বিভিন্ন লালা গ্রন্থি থেকে লালা রস নিঃসরণ করে আমাদের পরিপাক করতে সাহায্য করে। অগ্নাশয়, যকৃৎ, যকৃৎ, পাক গ্রন্থি এবং অন্ত্রিক গ্রন্থি, এইগুলোর মাধ্যমে আমাদের খাদ্য কি হয়? পরিপাক হয়। ঠিক আছে, কোথায় কি খাদ্য পরিপাক হয় আমরা পরে জেনে নেব, আপাতত এটা জানো। দেন তারপরে কি আছে? শোষণ। খাদ্য তো গ্রহণ হলো, এবার খাদ্য পরিপাক হলো, এবার এটার শোষণ কি হবে? দেখো, আমাদের ক্ষুদ্রান্তে ভিল্লি আছে, তাই তো, ক্ষুদ্রান্তে কি আছে? ভিল্লি আছে। সেই ক্ষুদ্রান্তের ভিল্লিতে কি হয়? এই যে মুখবিবর থেকে শুরু করে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, এইগুলোর থেকে কি হলো? খাদ্য পরিপাক হলো, অর্থাৎ খাদ্য সরল খাদ্যে পরিণত হলো। পরিণত হওয়ার পরে ক্ষুদ্রান্তের ভিল্লিতে এক ধরনের সেল থাকে। 1 মিনিট। ক্ষুদ্রান্তের ভিল্লিতে কি হয় না, বিভিন্ন কোষিকা থাকে, তার মধ্যে দিয়ে যখন এই পরিপাকৃত যে খাদ্যবস্তু সেটা যখন প্রবাহিত হয় বা সেটা যখন যায়, ট্রান্সফার হতে থাকে, তখন সেখান থেকে কি হয়? খাদ্য শোষিত হয়। টিউবের মতো থাকে, আর ওই টিউবের বডিতে এইরকমভাবে দুপাশে এরকম এক ধরনের কোষ থাকে। এর মধ্যে দিয়ে যখন খাদ্যবস্তু পাস করে বা এর মধ্যে দিয়ে যখন খাদ্যবস্তু প্রবাহ হয়, তখন এরা কি করে না, ওই সরল খাদ্যকে শোষণ করে। ঠিক আছে, সরল খাদ্যকে শোষণ করে এবং তারপরে সেটা বিভিন্নভাবে আমাদের কোষের বিভিন্ন অঙ্গে পৌঁছায়। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় কি? শোষণ। এরপর চলে আসো আমাদের আত্তীকরণ।
আত্তীকরণ কিভাবে হয় দেখো, উদ্ভিদের ক্ষেত্রে আমরা যেরকম আত্তীকরণ দেখেছি, উদ্ভিদের সেলে প্রোটোপ্লাজমে যে শক্তিটা কি হয়, শক্তিটা শোষিত হয় এবং পরবর্তীতে সেই শক্তি দিয়ে বিভিন্ন বিপাক ক্রিয়া এবং কোষের অন্যান্য কাজ করতে সাহায্য করে, তাই না? ঠিক একই রকমভাবে আমাদের হিউম্যান বডিতে বা প্রাণীদের ক্ষেত্রে দেহস্থ বিভিন্ন কলা কোষে, কোথায় কোথায় আমাদের দেহের যে কলা এবং কোষ রয়েছে, সেই কলা ও কোষে এই খাদ্যটা ট্রান্সফার হয়। কি বললাম, এই যে খাদ্যের খাদ্য কি হলো, এখান থেকে সরল খাদ্য শোষণ করলো এবং সেটা সংবহনের মাধ্যমে, রক্তের সংবহন প্রক্রিয়ার মাধ্যমে কলা এবং কোষে পৌঁছালো এবং সেই কলা এবং কোষে কি হবে, সরল খাদ্য প্রোটোপ্লাজমের অংশ বিশেষে পরিণত হবে, অর্থাৎ প্রোটোপ্লাজমের সাথে অর্থাৎ সেলের সাথে মিশে যাবে, যেটা আমাদের উদ্ভিদের ক্ষেত্রে দেখেছিলাম। সেটাকে আমরা কি বলবো না, সেটাকে বলবো আমরা আত্তীকরণ। এরপরে চলে আসো লাস্ট যে আমাদের প্রাণীর পুষ্টির পর্যায়ের মধ্যে পড়ে, লাস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের বহিষ্করণ। বহিষ্করণ দেখো, আমরা যা কিছু খাদ্য হিসেবে গ্রহণ করি, আমরা একটু আগেই দেখেছি যে সেই খাদ্যগুলো কিন্তু আমরা কি করতে পারি না, সব কিন্তু হজম করতে পারি না, তাই না? কিছু রয়েছে যা আমরা অপাচ্য হিসেবে থেকে যায় বা আমাদের দেহের জন্য একদমই প্রয়োজন নেই, সেটাকে আমরা কি করে দিই, আমাদের মলাশয় বা পায়ুর দ্বারা, মলাশয় বা পায়ুর দ্বারা কিন্তু দেহের বাইরে বের করে দিই। এই যে ব্যাপারটা, এটাকে আমরা কি বলি, বহিষ্করণ বলে থাকি। ঠিক আছে, তাহলে যে প্রক্রিয়ায় আমাদের অপাচ্য খাদ্যবস্তু দেহের থেকে বাইরে বের করে দেওয়া হয়, সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে কিন্তু আমরা বলে থাকি বহিষ্করণ। ঠিক আছে, চলো তাহলে আমাদের উদ্ভিদ পুষ্টির পর্যায়ে আমরা পেলাম, প্রাণী পুষ্টির পর্যায়ে আমরা পেলাম, তার সাথে সাথে আমরা পুষ্টি কাকে বলে সেটাও পেলাম। এবার বলো, এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই তো? না, বুঝেছি। ওকে, চলো এবার আমরা খাদ্য নিয়ে একটু আলোচনা করব। আমাদের কি কি খাদ্য পাওয়া যায়, খাদ্যের উপাদান কি, কোন খাদ্যের কি গুরুত্ব, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপর আমরা যাব মাইক্রো এলিমেন্ট, মেজর এলিমেন্ট এবং ভিটামিনের দিকে আমরা এগিয়ে যাব এক এক করে। যতটা সম্ভব হয় আমরা আজ এটাকে কমপ্লিটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। চলো নেক্সট, সেটা হচ্ছে ফুড বা খাদ্য। দেখো একদম বেসিক জিনিস, খাদ্য যদি আমরা বলি, আমি এত সময় ধরেই বলছিলাম যে যে সমস্ত খাদ্য গ্রহণ করলে বা যে সমস্ত সামগ্রী আমরা গ্রহণ করলে আমাদের কি কি হবে না, পুষ্টি হবে, 2 বৃদ্ধি হবে, 3 শক্তি উৎপন্ন হবে, 4 রোগ প্রতিরোধে সাহায্য করবে, 5 ক্ষয়পূরণ হবে। এই যে ব্যাপারগুলো সংগঠিত হবে যে প্রক্রিয়ার মাধ্যমে, যাকে গ্রহণ করার পরে বা যে সমস্ত উপাদান গ্রহণ করার পরে সেটাই আমাদের কিসের উপাদান হয়ে যাবে না, খাদ্যের উপাদান হয়ে যাবে বা খাদ্য হিসেবে পরিগণিত হবে। ঠিক আছে, এবার দেখো খাদ্য যদি আমরা দেখি, খাদ্যের শ্রেণীবিভাগ যদি আমরা করি, তাহলে খাদ্যকে দুটো প্রধান ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড, মানে দেহ পরিবেশক খাদ্য, দেহ পরিবেশক খাদ্য, আর হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিবেশক খাদ্য বলতে যেমন আমাদের শর্করা, শর্করা, প্রোটিন আর হচ্ছে ফ্যাট। শর্করা, প্রোটিন এবং ফ্যাট, যেটা দেহের পুষ্টি, বৃদ্ধি, শক্তি উৎপাদন এই সমস্ত ক্ষেত্রে কাজে লাগে, তাদেরকে আমরা কি বলবো, দেহ পরিবেশক খাদ্য। ঠিক আছে, এক কথায় যে সমস্ত খাদ্য দেহের পুষ্টি, বৃদ্ধি এবং শক্তি উৎপন্ন করবে তাদেরকে আমরা কি বলবো, দেহ পরিবেশক খাদ্য বলবো। তারপর চলে আসো
দেহ সংরক্ষক খাদ্য অর্থাৎ দেহের ক্ষয়, রোগ প্রতিরোধ এইগুলো করবে, মানে রোগ প্রতিরোধ এবং ক্ষয় এটার থেকে রক্ষা করবে, সেটাকে আমরা দেহ সংরক্ষক খাদ্য বলবো, যেটাকে আমরা বলতে পারি খাদ্যপ্রাণ বা ভিটামিন। ভিটামিন, ঠিক আছে। ভিটামিন যে আমাদের কি করে, আমাদের শরীরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তাছাড়া আর কে রয়েছে, মিনারেলস। ভিটামিন এবং মিনারেলস, একটা হচ্ছে দেহ পরিবেশক খাদ্য আর একটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। তাহলে আমাদের পুষ্টি খাদ্যের দুটো টাইপ আমরা পেলাম, একটা হচ্ছে দেহ পরিবেশক, শর্করা, প্রোটিন এবং ফ্যাট, যেটা আমাদের পুষ্টি বৃদ্ধি, শক্তি উৎপাদনে সাহায্য করে। আর দেহ সংরক্ষক খাদ্য যেটা ভিটামিন এবং মিনারেলস, যেটা আমাদের দেহের গঠনের ক্ষেত্রে সাহায্য করে। ঠিক আছে, চলে আসো এবার এখান থেকে আমরা যদি দেখি খাদ্যের কি কি উপাদান রয়েছে, তাহলে আমরা এখান থেকে খাদ্যের উপাদান দুটো পেলাম, একটা দেহ পরিবেশক খাদ্য বা যেটাকে আমরা বলে থাকি কি মুখ্য উপাদান, বা কি বলে থাকি, মুখ্য উপাদান বলে থাকি। কি কি পেয়েছি আমরা এর মধ্যে শর্করা, প্রোটিন এবং ফ্যাট পেয়েছি, তাই না। আর সহায়ক সহায়ক উপাদান, যার মধ্যে আমরা কি পেলাম, ভিটামিন পেলাম, খনিজ লবণ পেলাম, আর কি পেলাম, জল পেলাম। ঠিক আছে, তাহলে আমরা দেখো খাদ্যের উপাদানকে প্রধান দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মুখ্য উপাদান, একটাকে কি বলতে পারি, মুখ্য উপাদান, আর একটাকে কি বলতে পারি, সহায়ক উপাদান। সহায়ক উপাদান, এটাকে আরো দুটো নামে ডাকা হয়, একটা দেহ পরিবেশক, একটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। ঠিক আছে, এরপর চলে আসো আমাদের শর্করা জাতীয় খাদ্য। শর্করা জাতীয় খাদ্যের উৎস কি, শর্করা জাতীয় খাদ্য আমাদের কি কাজে লাগে, আমরা এক এক করে এখান থেকে আলোচনা করব। তো প্রথমেই আমরা শর্করা বা শর্করার আর এক নাম হচ্ছে কার্বোহাইড্রেট। শর্করার আর একটা নাম কি, কার্বোহাইড্রেট। শর্করার সংকেত কি যদি আমরা দেখি, তাহলে আমরা শর্করার যে সংকেত আমরা প্রত্যেকেই জানি, C6H12O6। প্রথম প্রশ্ন এখান থেকে আসবে, একদম প্রথম প্রশ্ন এখান থেকে আসবে যে শর্করার মধ্যে কার্বন এবং অক্সিজেনের অনুপাত কত। কার্বন এবং অক্সিজেনের অনুপাত কত, দেখো অনুপাত 1:1 হবে, কারণ এটাও 6 এটাও 6, কেটে দিলে আমার কত আসবে, 1:1। শর্করার মধ্যে হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত, শর্করার মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত কত, এইভাবে কিন্তু অনুপাতের থেকে একটা কোশ্চেন আসে। ঠিক আছে, এবার চলে আসো শর্করার সোর্স কি, এর উৎস কি। যদি আমরা দেখি, আমরা দেখব ধান, গম, চাল, ভুট্টা, হ্যাঁ এগুলো সবই আমাদের কিন্তু কিসের উৎস, না শর্করার উৎস। তো শর্করার উৎসের উপর ভিত্তি করে শর্করাকে কিছু ক্লাসিফিকেশন আমরা করতে পারি। কি কি একটু দেখে নাও, কি কি একবার একটু দেখে নাও। প্রথম যদি আমরা দেখি, একদম ফার্স্ট ধান, গম, তারপরে তোমার ভুট্টা, বাজরা, এগুলো যেগুলো রয়েছে, এগুলোর মধ্যে থেকে যেটা আমরা বিশেষ করে পাবো, এগুলো যেগুলো রয়েছে এগুলোর থেকে আমরা বিশেষ করে যেটা পাবো, গাজর, হ্যাঁ এগুলোর থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্টার্চ। স্টার্চ যেটাকে শ্বেতসার বলা হয়ে থাকে, যেটাকে আমরা কি বলে থাকি, স্টার্চ বলে থাকি বা শ্বেতসার বলে থাকি। 2 নাম্বার দেখো, আমরা যদি খেজুর, আঙ্গুর, আপেল যদি ধরি, খেজুর, আঙুর, আপেল যদি ধরি, তো সেখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দ্রাক্ষা শর্করা বা গ্লুকোজ। গ্লুকোজ বা এটাকে বলা হয়ে থাকে দ্রাক্ষা শর্করা।
ঠিক আছে। 3 নাম্বারটা যদি আমরা দেখি, এখান থেকে আমরা যদি দেখি শাক সবজি, তারপরে তোমাদের বেল, তরমুজ, এটার থেকে যেটা পাবো সেটা হচ্ছে সেলুলোজ। কি পাবো এটার থেকে? এটার থেকে পাবো সেলুলোজ। ঠিক আছে। তারপরে দেখো আমাদের আম, কলা, কমলা লেবু ইত্যাদি যত ধরনের আমাদের ফল রয়েছে, ফল থেকে যে শর্করাটা আমরা পাই সেটাকে বলা হয় ফ্রুক্টোজ। ফল থেকে আমরা যেটা পাই সেটাকে বলি আমরা কি? ফ্রুক্টোজ। তারপরে এই যে আমরা বিভিন্ন রকমের চিনি বা গুড় খেয়ে থাকি, চিনি, গুড়, হ্যাঁ, যেটা আমরা মিছরি, এগুলো আমরা কিসের থেকে পাই? আখ গাছ থেকে পাই, যেটাকে আমরা বলে থাকি ইক্ষু শর্করা বা সুক্রোজ। এগুলোকে আমরা কি বলে থাকি? সুক্রোজ বলে থাকি। যেগুলো আমরা দুধ বা দুগ্ধজাত পদার্থ থেকে পাই, দুধ বা দুগ্ধজাত পদার্থ থেকে পাই, সেগুলোকে আমরা বলি ল্যাকটোজ। অর্থাৎ দুধে যে শর্করা পাওয়া যায় সেটাকে আমরা কি বলে থাকি? ল্যাকটোজ বলে থাকি। আর আমাদের প্রাণীর শরীরে যে ABCDEFG, প্রাণীর শরীরে যে মানে শ্বেতসারটা পায় বা প্রাণীর শরীরে যে গ্লুকোজটা পাওয়া যায় সেটাকে বলা হয় গ্লাইকোজেন। হ্যাঁ, তাহলে কি বললাম? প্রাণীজ শ্বেতসার, সেটাকে আমরা কি বলে থাকি? গ্লাইকোজেন বলে থাকি। এখান থেকে একটা কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় আসতে দেখা গেছে, মোটামুটি পাওয়া যায়। তাহলে এর সোর্সের সাথে সাথে কোনটাকে আমরা কি বলি, কোন ধরনের শর্করাকে আমরা কি বলি, সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করে নিলাম। এবার দেখো, এই যে আমাদের কার্বোহাইড্রেট রয়েছে, এই কার্বোহাইড্রেটের প্রত্যেক অণুতে সরল শর্করার যে অনুপাত বা সরল শর্করার যে পরিমাণ, সেটার উপর দাঁড়িয়ে এই কার্বোহাইড্রেটকে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়। কি কি? না, মনোস্যাকারাইড, 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 ডাইস্যাকারাইড, আমি আর লিখছি না, আরেকটা হচ্ছে পলিস্যাকারাইড। মোনো, ডাই, পলি। কিসের ভিত্তিতে? যে শর্করার অণু রয়েছে, সরল শর্করার যে অণু, সেই অণুর উপস্থিতি অনুযায়ী কার্বোহাইড্রেটকে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়। প্রথমটা কি যদি আমরা দেখি, তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এই যে উপাদানগুলো, গ্লুকোজ মানে C6H12O6, এই টাইপের যেগুলো, সেগুলোকে আমরা কি বলবো? মনোস্যাকারাইড। যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এদের আণবিক সংকেত যদি আমরা দেখি তাহলে গ্লুকোজের সংকেতের মতো অনেকটা হয়। ঠিক আছে, চলো নেক্সট যদি আমরা দেখি ডাইস্যাকারাইড, যেটাতে কি থাকবে? মোনোতে কি ছিল? না, একটি শর্করার অণু ছিল। কটি ছিল? একটি শর্করার অণু ছিল। ডাইতে দুটি শর্করার অণু থাকবে, সেটাকে আমরা কি বলবো? ডাইস্যাকারাইড। ঠিক আছে, এখানে আমার কি থাকবে? যেমন ধরো ল্যাকটোজ, এই যে দুধের মধ্যে যে শর্করাটা, ল্যাকটোজ, তারপর মল্টোজ, সুক্রোজ, হ্যাঁ, এই যে ইক্ষু শর্করা, এগুলোকে আমরা কি বলবো? ডাইস্যাকারাইড বলবো। যেটাতে কি হবে না, দুটো মনোস্যাকারাইড একসঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? না, এটাকে উৎপন্ন করবে। ঠিক আছে, চলো নেক্সট যদি আমরা দেখি পলিস্যাকারাইড, যেমন স্টার্চ বা শ্বেতসার, এই যে ধান গমের মধ্যে যেগুলো থাকে, এটা হচ্ছে আমাদের কি স্যাকারাইড? পলিস্যাকারাইড। ঠিক আছে, গ্লুকোজ আমাদের কি হয়ে যাবে? না, গ্লুকোজ হয়ে যাবে মোনো। আর যদি আমাদের
সুক্রোজ আমরা বলি। সুক্রোজ আসলে কি দিয়ে তৈরি? যদি দেখো সুক্রোজকে যদি আমরা ভাঙি তাহলে সুক্রোজ থেকে কি পাওয়া যায় সেটা একটু দেখো। সুক্রোজের মধ্যে রয়েছে হচ্ছে গ্লুকোজ, আর কি? গ্লুকোজের সাথে আছে ফ্রুক্টোজ। গ্লুকোজের সাথে আছে কি? ফ্রুক্টোজ। তাহলে বুঝতে পারছো, যদি আমরা এখানে দেখি তাহলে আমরা দেখব সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ। এর মধ্যে কি আছে? এক শর্করা, গ্লুকোজ আছে, আর কি আছে? ফ্রুক্টোজ আছে। দুটোই এক শর্করা যুক্ত হয়ে কি উৎপন্ন করেছে? দুটো দ্বিশর্করা তৈরি করেছে, যার নাম হচ্ছে সুক্রোজ। যেমন দেখো, আমরা যদি মল্টোজের কথা যদি বলি, মল্টোজ, মল্টোজ কি দিয়ে তৈরি হয় যদি আমরা দেখি? গ্লুকোজ প্লাস গ্লুকোজ, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, এটা কি হয়ে গেল তখন? দ্বিশর্করা হয়ে গেল। সরি, এটা তখন আমার কি হয়ে গেল? দ্বিশর্করা হয়ে গেল। তাহলে দুটো এক শর্করা যুক্ত হয়ে আমার কি উৎপন্ন করছে? ডাইস্যাকারাইড কিন্তু উৎপন্ন করছে। আমরা যদি ল্যাকটোজ দেখি, এই যে ল্যাকটোজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ল্যাকটোজটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ল্যাকটোজ কিসের সঙ্গে যুক্ত হচ্ছে? না, গ্লুকোজ এর সাথে যুক্ত হচ্ছে গ্যালাক্টোজ। গ্যালাক্টোজ, গ্লুকোজের সাথে গ্যালাক্টোজ যুক্ত হয়ে কি উৎপন্ন করছে? না, ল্যাকটোজ কিন্তু উৎপন্ন করছে। ঠিক আছে। আর এর সাথে সাথে আমরা পলিটাও দেখলাম, যে যখন কোনো উপাদানের মধ্যে 3 ভাগ ততোধিক বা 3 বা তার বেশি আমাদের শর্করা থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো পলিস্যাকারাইড। যেমন গ্লাইকোজেন, ঠিক আছে, সেলুলোজ, তারপরে তোমাদের স্টার্চ, স্টার্চ এগুলো আমাদের কিসের মধ্যে পড়বে? পলিস্যাকারাইডের মধ্যে পড়বে। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে, ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো আমি এখানে অলরেডি তোমাদেরকে তুলে দিয়েছি মল্টোজ, সেলুলোজ, ল্যাকটোজ, সুক্রোজ সবই আমি এখানে তুলে দিয়েছি। যেমন আমাদের গ্লাইকোজেন আমাদের পাঠার যকৃতের মধ্যে পাওয়া যায়। এক কথায় মানে যত অ্যানিম্যাল আছে ম্যাক্সিমাম অ্যানিম্যালের যে তোমার যকৃৎ রয়েছে সেখানে কিন্তু এই গ্লাইকোজেন পাওয়া যায়। ঠিক আছে, চলো এবার চলে আসো, যদি আমরা দেখি এই শর্করা, এই শর্করার আর এক নাম হচ্ছে কি? না, প্রোটিন বাঁচোয়া খাদ্য হিসেবে কিন্তু পরিচিত। প্রোটিন বাঁচোয়া খাদ্য হিসেবে কিন্তু আমাদের এই শর্করা ভীষণভাবে পরিচিত। এর যদি ক্যালোরিফিক ভ্যালু দেখি তাহলে প্রতি 1 গ্রাম কার্বোহাইড্রেট দহনে, প্রতি 1 গ্রাম কার্বোহাইড্রেট দহনে 4 কিলো ক্যালোরি তাপশক্তি রিলিজ করে। প্রতি 1 গ্রাম কার্বোহাইড্রেট দহনে বা শর্করা দহনে আমরা দেখি 4 কিলো ক্যালোরি তাপশক্তি কিন্তু এখান থেকে উৎপন্ন হয়। একজন প্রাপ্তবয়স্ক দেহে, একজন প্রাপ্তবয়স্ক হিউম্যান বডিতে, বডিতে রেগুলার ডেইলি 450 থেকে 600 গ্রাম কিসের প্রয়োজন হয়? কার্বোহাইড্রেটের কিন্তু প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেলাম যে আমাদের শর্করা কত রকমের, এক শর্করা, দ্বিশর্করা, বহু শর্করা পেলাম। হ্যাঁ, এবার আমরা চলে যাব আমাদের প্রোটিনের আলোচনায়। তাহলে আমাদের এই পেজে যা কিছু আমরা আলোচনা করলাম, এই টোটালটা আমাদের কিসের উপর ছিল? শর্করার উপরে ছিল। যদি এই শর্করা রিগার্ডিং কোনো কোশ্চেন তোমাদের থাকে তো বলতে পারো। এই যে পেজটা আমি দিলাম এর বাইরে তোমাদের আর কোশ্চেন আসার কথা নয়। বলো, কারো কোনো কোশ্চেন নেই তো? একটু রেসপন্স করবে। পিয়ালি, কোনো কোশ্চেন নেই তো? সুদীপ? না, বুঝেছি। ওকে, এগুলো থেকে প্রশ্ন আসে, যেমন গ্লুকোজ বা দিয়ে দিল সেলুলোজ, সেলুলোজ জাতীয় খাদ্যের উদাহরণ কি?
প্রতিদিন একজন হিউম্যান বডিতে কতটা লাগে, মল্টোজ কি, এই ডাই শর্করা কি, পলি শর্করা কি, মনো শর্করা কি, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে। আর এই যে যে শর্করা বা গ্লুকোজ আমাদের হিউম্যান বডিতে ব্লাডে কিন্তু থাকে, তোমরা জানো হিউম্যান বডির ব্লাডে কিন্তু থাকে। আর একটা জিনিস মেনে রেখো, যেটা আমাদের সুগার বলি না, প্রতি 100 ml রক্তে যার নর্মাল পরিমাণ 80 থেকে 120 mg, 80 থেকে 120 mg। ঠিক আছে, চলো এরপর চলে আসো, আমরা প্রোটিন সম্পর্কে আলোচনা করব। প্রোটিন 22 প্রকার অ্যামাইনো অ্যাসিডের দ্বারা তৈরি হয়েছে। ঠিক আছে। প্রোটিনের যদি আমরা ফরমেশনটা দেখি, আমাদের পৃথিবীতে সর্বপ্রথম যে উপাদানটা তৈরি হয় সেটাই কিন্তু আমাদের প্রোটিন। ঠিক আছে। তো প্রোটিন উৎপন্ন হয়েছে যদি আমরা দেখি, প্রোটিনের উপাদান কি কি দ্বারা তৈরি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে তৈরি। দেখো আমরা যখন শর্করা পেয়েছিলাম, শর্করা কি কি দিয়ে তৈরি হয়েছিল না, সি মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি হয়েছিল, তাই না? তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও এখানে কি কি থাকবে না, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর হচ্ছে নাইট্রোজেন। এই চারটে উপাদান দিয়ে তৈরি হবে। এছাড়াও সালফার এবং ফসফরাস কিন্তু এর মধ্যে থাকে। কি থাকে? সালফার এবং ফসফরাস থাকে। সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে প্রোটিন তৈরি হয় 22 প্রকার অ্যামাইনো অ্যাসিড দিয়ে। 22 প্রকার অ্যামাইনো অ্যাসিড দিয়ে কিন্তু প্রোটিন তৈরি হয়। পৃথিবীতে তৈরি হওয়া প্রথম যে জৈব যৌগ সেটা কিন্তু প্রোটিন, যেটা সমুদ্রের জলে তৈরি হয়েছিল। এবং এই সমুদ্রের জলে তৈরি হওয়ার পরেই আস্তে আস্তে পরবর্তীতে ধাপে ধাপে এই প্রোটিন থেকেই কি তৈরি হয়, প্রাণের অস্তিত্ব কিন্তু আমরা পাই। ঠিক আছে। এর যদি সোর্সে চলে আসি, প্রোটিনের যদি আমি সোর্সে চলে আসি, তোমরা আমার থেকে ভালো জানো, এর যদি সোর্সে চলে আসি, প্রাণীজ সোর্স পাবো, উদ্ভিজ পাবো। প্রাণীর শরীর থেকে যেমন পাওয়া যায়, উদ্ভিদের শরীর থেকেও পাওয়া যায়। মাছ, মাংস, ডিম, দুধ, ছানা সব কিছুর মধ্যেই আমরা কি পেয়ে থাকি, প্রোটিন পেয়ে থাকি। উদ্ভিদের মধ্যে যেমন ধরো ডাল, সয়াবিন, বিন, গম, এই সবের মধ্যে কিন্তু আমরা পেয়ে থাকি। ঠিক আছে। চলো তাহলে প্রাণীজ প্রোটিনকে বলা হয় প্রথম শ্রেণীর প্রোটিন, মাথায় রাখবে। প্রথম শ্রেণীর প্রোটিন বলা হয় প্রাণীজ প্রোটিনকে, এটা কিন্তু মাথায় রাখবে। প্রথম শ্রেণীর প্রোটিন কোনটা না, প্রাণীজ প্রোটিন। এবার চলে আসো, প্রোটিনকে যদি আমরা শ্রেণী বিভাগ করি, তো প্রোটিনকে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়। কটা ভাগে ভাগ করা যায়? 3টি প্রধান ভাগে কিন্তু প্রোটিনকে আমরা ভাগ করতে পারি। নাম্বার 1 সরল প্রোটিন বা সিম্পল প্রোটিন। নাম্বার 1 সরল প্রোটিন। নাম্বার 2 যুক্ত প্রোটিন বা সংযুক্ত প্রোটিন। নাম্বার 3 লব্ধ প্রোটিন। লব্ধ শব্দ যেখানেই যুক্ত থাকবে তার মানে ভাবো যে এটা তৈরি করা হয়েছে বা একটা দুটোর সঙ্গে সংমিশ্রণে এটা তৈরি হয়েছে। তাহলে সরল প্রোটিন আমরা পেলাম। সরল প্রোটিন কি? যে সমস্ত প্রোটিন অন্য কোনো উপাদানের সাথে যুক্ত থাকবে না, সিঙ্গেল থাকবে, সে তাদেরকে আমরা কি বলবো, সরল প্রোটিন বলবো। এর উদাহরণ পরীক্ষায় আসবে, সরল প্রোটিনের উদাহরণ, সংযুক্ত প্রোটিনের উদাহরণ, তারপর তোমার লব্ধ প্রোটিনের উদাহরণ। যেমন লব্ধ প্রোটিন কোনটা? পেপটন ও পেপটাইড। পেপটন ও পেপটাইড। লব্ধ প্রোটিন কাকে বলে? যেসব প্রোটিন পরিপাক নালীতে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকের সময় উদ্ভূত হয়, মানে আমাদের যে খাদ্যগুলো উৎপন্ন হচ্ছে, খাদ্যগুলো পরিপাক হচ্ছে তার ফলে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলবো, লব্ধ প্রোটিন। ঠিক আছে। যেমন পেপটন এবং পেপটাইড। চলে আসো, সিম্পল বা সরল প্রোটিন কি? অ্যালবুমিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন,
গ্লোবিউলিন, প্রোটামিন, এই উদাহরণগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হিস্টোন, গ্লাইডিন, গ্লোটিন, হ্যাঁ, এইগুলো আমাদের কিসের মধ্যে পড়বে? সরল প্রোটিনের মধ্যে কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, যেমন হিস্টোন, হিস্টোনটা পরীক্ষায় দিয়ে দেয়, হিস্টোন। তারপরে তোমাদের রয়েছে গ্লায়াডিন, ঠিক আছে। তারপর যদি আমরা দেখি এখান থেকে গ্লুটোনিন, গ্লুটোলিন, গ্লুটোলিন, নিন না, এটা লিন, ওকে। এগুলো আমাদের কি হয়ে যাবে? সরল প্রোটিন, এ অন্য কোনো কিছুর সাথে যুক্ত থাকবে না, ঠিক আছে। শুধুমাত্র সিঙ্গেলি আমরা পাবো, সেটাকে আমরা কি বলবো? না সরল প্রোটিন। যুক্ত প্রোটিন যদি আমরা দেখি, যেমন দেখো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন রক্তের মধ্যে রয়েছে, হিমোগ্লোবিন একটা যুক্ত প্রোটিন আমরা জানি। হিমোসায়ানিন, হিমোসায়ানিন, এগুলো আমার কি হয়ে যাবে? সংযুক্ত প্রোটিনের মধ্যে পড়বে। এছাড়া ফসফোপ্রোটিন, লাইপোপ্রোটিন, এগুলো আমাদের কি হয়ে যাবে? না সংযুক্ত প্রোটিনের মধ্যে পড়বে। একটা যখন অন্য কিছুর সাথে যুক্ত হয়ে থাকবে তখন সেটাকে আমাদের কি বলবো? হিমোগ্লোবিন। যেমন আমাদের হিমোগ্লোবিনটা কি যুক্ত হয়? একবার অক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করে, একবার কার্বক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করে, তাই না? রক্তের মধ্যে থাকে। চলো নেক্সট যদি আমরা দেখি এর যে পুষ্টিগত গুরুত্ব, এই প্রোটিনের যে পুষ্টিগত গুরুত্ব, এটা আমাদের দেহের বৃদ্ধি, কোষের গঠন, ক্ষয়পূরণ, হ্যাঁ, কাজে লাগে। দেখবে যারা জিমে যায় তারা প্রচুর পরিমাণে কি নেয়? প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন গ্রহণ করে। কার্বোহাইড্রেট তারা কিন্তু সেইভাবে গ্রহণ করে না। এটা কিসের জন্য করে তারা? না দেহের গঠনের জন্য এটা কিন্তু ভীষণভাবে কাজে লাগে, ঠিক আছে। তাপ শক্তি উৎপাদনের জন্য, তাপ শক্তি আমাদের শর্করা উৎপন্ন করে, তাপ শক্তি উৎপাদনের জন্য কিন্তু এটা আমাদের প্রয়োজন। এবং দেহের মধ্যে যত বিপাক ক্রিয়াগুলো ঘটছে সেগুলোকে কিন্তু মানে অ্যাক্টিভেট করে প্রোটিনের সাহায্যে। আর একটা জিনিস মাথায় রাখবে, আমাদের শরীরে, হিউম্যান বডিতে বা অ্যানিমেল শরীরে, এক মিনিট, হিউম্যান বডিতে যত ধরনের অ্যামাইনো অ্যাসিডের ডিমান্ড, এটা কিন্তু পূরণ করে কে? প্রোটিন, ঠিক আছে। চলো 1 গ্রাম প্রোটিন দহনে যদি আমরা দেখি, তাহলে দেখবো 1 গ্রাম প্রোটিন দহনে 4.1 কিলো ক্যালোরি কিন্তু তাপ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। 4.1 কিলো ক্যালোরি কিন্তু তাপ শক্তি উৎপন্ন করে। রেগুলার প্রাপ্তবয়স্ক একজন মানুষের 100 গ্রাম থেকে 150 গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়। অ্যাকচুয়ালি এটা তার বডি ওয়েটের, মানে যদি কারোর বডি ওয়েট 70 কেজি হয়, 70 কেজি হয়, তাহলে অবশ্যই তাকে 70 গ্রাম প্রোটিন নিতে হয়। এটা মাস্ট বি, মেবি না, এটা মাস্ট বি তাকে নিতে হয়, তা নাহলে সে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে রোগের কবলে পড়ে যাবে, ঠিক আছে। আর নর্মালি যদি 100 থেকে 150 গ্রাম নেওয়া হয় তাহলে সেটা হেলদি, স্বাস্থ্যকর। বোঝা গেল? চলো তাহলে আমরা প্রোটিন পেলাম, প্রোটিনের যে বিভিন্ন ভাগগুলো পেলাম, হ্যাঁ। তারপরে পেলাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আমরা যদি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যেগুলো রয়েছে সেগুলো আমাদের যদি দেখি তাহলে কি পাবো? না ট্রিপটোফ্যান ফ্যাট, মেথাইন, থিউলিন, ভ্যালিন, এই অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমাদের যে নোটস দিয়েছি আমি ইংলিশ ভার্সনে, সেই নোটসের মধ্যে দেখবে দেয়া আছে, ঠিক আছে। এবার চলে আসে এই প্রোটিনের অভাবে কি কি রোগ হতে পারে। 1, ম্যারাসমাস। 2, কোয়াশিওকোর। ম্যারাসমাস আর হচ্ছে কোয়াশিকোর। কোয়াশিকোর কাদের হয়? দেখো বেশিরভাগ ক্ষেত্রে কোয়াশিকোর রোগটা হয় শিশুদের ক্ষেত্রে, চাইল্ডদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে এই রোগটা হয়। এই রোগের লক্ষণ কি আমরা যদি দেখি তাহলে দেখব যে না, এক্ষেত্রে বডি ফুলে যাবে, হ্যাঁ, বডি ফুলে যাবে। প্রথম কথা, স্কিন স্কিন ব্যাঙের চামড়ার মতো হয়ে যাবে বা খসখসে হয়ে যাবে, ঠিক আছে।
তারপরে ধরো দেখতে অনেকটা কিসের মতো হয়ে যাবে বডি, মাছের আঁশের মতো দেখতে হয়ে যাবে বডির স্কিন। তারপরে সব থেকে বড় বিষয়, মাথার চুল তো থাকবেই না, মাথার চুল সব উঠে যাবে। হুম। আর শিশুদের যে বৃদ্ধি, নর্মাল যে গ্রোথটা হয়, সেই গ্রোথটা থেমে যাবে। এটা হচ্ছে আমাদের কোয়াশিকর রোগ, যেটা শিশুদের ক্ষেত্রে হয়। এবং এক্ষেত্রে বডির বডি স্কিন এবং আমাদের মস্তিষ্কের যে মাথার যে চুল, সেগুলো তো থাকবেই না। আর সব থেকে বড় যেটা, মানে হিউম্যান চাইল্ডের যে বৃদ্ধি বা গ্রোথ, সেটা কিন্তু থেমে যাবে। আর ম্যারাসমাসটা হয়, এটাও প্রোটিনের অভাবে হয়, এটাও চাইল্ডদের হয়। হ্যাঁ, এটাও শিশুদের হয়। এই রোগে কি হয় না, হাত পা সরু হয়ে যাবে। আমাদের যে মেন অঙ্গ হাত এবং পা, যেটা আমাদের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু অনেকটা সরু হয়ে যাবে। আর আমাদের যে মুখমণ্ডল, শিশুর মুখমণ্ডল অনেকটা দেখতে ওল্ড এজ, মানে ওল্ড এজ ফিল হবে, মানে বয়স্কদের মতো দেখতে হয়ে যাবে। বোঝা গেল? তাহলে ম্যারাসমাস আর কোয়াশিকর, এই দুটো রোগ আমাদের কিসের অভাবে হয়? প্রোটিনের অভাবে হয়, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চলো নেক্সট আমরা চলে আসবো ফ্যাটসের ক্ষেত্রে। ফ্যাট, দেখো ফ্যাটের তাপন মূল্য সব থেকে বেশি। আর ফ্যাটের মধ্যে কি থাকে? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন কিন্তু এর মধ্যে থাকে, এর উপাদান। এবার চলে আসো, এই যে ফ্যাটটা রয়েছে না, এই ফ্যাটের মধ্যে অক্সিজেনের অনুপাত শর্করার তুলনায় কি থাকে? কম থাকে। হ্যাঁ, এই যে যে আমাদের ফ্যাটটা দেখতে পাচ্ছ, এর মধ্যে যে অক্সিজেনের পরিমাণটা, হ্যাঁ, সেটা কিসের থেকে কম থাকে না, অক্সিজেনের অনুপাত শর্করায় যা থাকে। শর্করার ক্ষেত্রে আমাদের কি ছিল না, C6H12O6 থাকে। কিন্তু আমাদের এই ফ্যাটের ক্ষেত্রে কি হবে না, এর মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন এর অনুপাত আমরা যদি দেখি, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত এটা হবে 2:1। আর এই যে কার্বনটা রয়েছে অক্সিজেনের তুলনায়, এর পরিমাণটা কিন্তু কম থাকবে। ঠিক আছে, চলে আসো। আসলে যদি আমরা ফ্যাট দেখি, ফ্যাটটা আসলে কি, তাহলে আমরা জানবো যে ফ্যাট প্রকৃতপক্ষে একটা অ্যাসিড। কি বললাম? ফ্যাট প্রকৃতপক্ষে একটা কি? অ্যাসিড, যা কিসের সমন্বয়ে তৈরি হয়? গ্লিসারলের সমন্বয়ে তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? ফ্যাট প্রকৃতপক্ষে একটা অ্যাসিড, যেটা কিসের সমন্বয়ে তৈরি হচ্ছে? গ্লিসারলের সমন্বয়ে কিন্তু এটা তৈরি হবে। আর এর গ্লিসারলের সমন্বয়ে যদি কিছু তৈরি হয়, তাকে আমরা কি বলে থাকি? এস্টার বলে থাকি। ক্লিয়ার? এবার কথা হচ্ছে দাদা, এস্টার জিনিসটা কি, তাই না? ফ্যাট হচ্ছে একটা অ্যাসিড, যেটা গ্লিসারলের সমন্বয়ে তৈরি হয়। আর এই গ্লিসারলের সমন্বয়ে যদি অ্যাসিড থাকে, তাকে আমরা কি বলি? সেটাকে আমরা এস্টার বলি। এস্টার কি? এস্টার হলো জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড ও জৈব ক্ষারের লবণ। জৈব ক্ষারের লবণ। তাহলে আমরা এস্টার কি পেলাম? এস্টার হলো জৈব অ্যাসিড এবং জৈব ক্ষারের লবণকে আমরা কি বলে থাকি? এস্টার বলে থাকি। এস্টার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, নেক্সট চলো। এবার চলে আসো, তাহলে আমরা যদি দেখি এর সোর্স, এরও সোর্স আমাদের প্রাণীজ এবং উদ্ভিজ রয়েছে। উদ্ভিজ যদি উৎস দেখি, বাদাম, নারকেল, সর্ষে, তারপরে রেড়ির বীজ, তুলোর বীজ, এগুলো কিন্তু আমরা উদ্ভিজ সোর্সের মধ্যে পাচ্ছি। আর প্রাণীজ সোর্সের মধ্যে তো তোমরা জানোই, দুধ, ঘি, মাখন, চর্বি, হ্যাঁ, এইসব সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমরা কি পেয়ে থাকি না, ফ্যাট কিন্তু পেয়ে থাকি। আর ফ্যাট সাধারণ অবস্থায় তরল থাকে, হ্যাঁ, তাদেরকে আমরা কি বলি? তেল বলি। তাহলে আমাদের ফ্যাট সাধারণ অবস্থায় কি থাকে? সমস্ত ফ্যাটই তরল অবস্থায় থাকে। আর এদেরকে আমরা কি বলে থাকি? তেল বলে থাকি। ঠিক আছে, ফ্যাটের যদি আমরা ক্লাসিফিকেশন করি, তাহলে ফ্যাটকে দুটো ভাগে ভাগ করতে একটা হচ্ছে সরল ফ্যাট,
আর একটা হচ্ছে যৌগিক ফ্যাট। সরল ফ্যাট কি? সরল ফ্যাট হলো কি হবে না, যে সমস্ত ফ্যাটগুলো অন্য কিছুর সাথে যুক্ত থাকবে না, যেমন আমাদের ওয়াক্স, হ্যাঁ, মোম, এটাকে আমরা কি বলতে পারি? সরল ফ্যাট বলতে পারি। তারপর ল্যানোলাইন, এটাকেও আমরা সরল ফ্যাট বলতে পারি। সরল ফ্যাটের উদাহরণ রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষায় এর আগে আমি আসতে দেখেছি প্রচুর। সরল ফ্যাট কি? ওয়াক্স এবং ল্যানোলাইন। যৌগিক ফ্যাট যদি আমরা দেখি, যখন সরল ফ্যাট অন্য উপাদানের সাথে মিলবে, হ্যাঁ, অন্য আরও উপাদানের সাথে মিলবে, তখন সেটাকে আমরা কি বলবো? যৌগিক ফ্যাট বলবো। যেমন ফসফোলিপিড, ফসফোলিপিড। তারপর গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, অ্যামাইনোলিপিড, এগুলো সবই আমাদের কিসের মধ্যে পড়বে? যৌগিক ফ্যাটের মধ্যে কিন্তু পড়বে। ঠিক আছে, এবার চলে আসো ফ্যাট। যে ফ্যাটের আর একটা নাম হচ্ছে কি? স্নেহ পদার্থ। এটা কি হয়? আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে এর থেকে তৈরি হয় একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সাবান। আর্দ্র বিশ্লেষণে ফ্যাটের থেকে তৈরি করা হয় কি? সাবান তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, আর এই যে সাবান তৈরির পদ্ধতি, এটাকে বলা হয় স্যাপনিফিকেশন। পরীক্ষায় আসে স্যাপনিফিকেশন। তাহলে সাবান তৈরির যে পদ্ধতি, সেটাকে আমরা কি বলি? স্যাপনিফিকেশন। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, এটা কি প্রক্রিয়ায় হয়? আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায়। এটাকে বলা হয় ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়া। ঠিক আছে, ফ্যাটের থেকে সাবান যেটা তৈরি হচ্ছে, এই তৈরির যে প্রক্রিয়া, এটাকে কি বলা হয় যায়? বলা হয় ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়া। ঠিক আছে, এবার চলে আসো, যদি আমি এর পুষ্টিগত গুরুত্ব বা এর ইম্পর্টেন্স আমরা দেখি, যদি আমরা দেখি, প্রথম কথা, এটা তাপ শক্তি উৎপন্ন করে, প্রধান কাজ, এবং হিউম্যান বডির তাপ নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে। তাপ শক্তি উৎপন্ন করে, হিউম্যান বডির তাপ নিয়ন্ত্রণে কিন্তু এটা কাজ করে। আমাদের হিউম্যান বডিতে মেদ রূপে সঞ্চিত হয়। হ্যাঁ, এছাড়াও এটা হচ্ছে আমাদের বডিতে ভিটামিন এ, ডি, ই আর কে, এই ভিটামিনকে দ্রবীভূত করতে সাহায্য করে। এই যে ভিটামিনগুলো রয়েছে, এগুলোকে দ্রবীভূত করতে সাহায্য করে। আমরা জানি ভিটামিন এ, ডি, ই, কে, এটা হচ্ছে কি? ফ্যাটের দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, ফ্যাট কি করে? যকৃৎ থেকে পিত্তরস বের করতে সাহায্য করে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ফ্যাট যকৃৎ থেকে পিত্তরস বের করতে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, আর অগ্নাশয় থেকে অগ্নাশয় রস, যকৃৎ থেকে পিত্তরস আর অগ্নাশয় রস কিন্তু বের করতে সাহায্য করে। ঠিক আছে, ফ্যাট আমাদের শরীরে কোলেস্টেরল নামক নাম নিয়ে থাকে এবং ভিটামিন ডি, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, এই সমস্ত হরমোন উৎপাদনে কিন্তু সাহায্য করে। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ফ্যাটের তাপন মূল্য যদি আমরা দেখি, তাহলে প্রতি এক গ্রামে আমরা দেখব 9.3 kcal তাপ শক্তি উৎপন্ন কিন্তু করে থাকে আমাদের ফ্যাট। আমাদের হিউম্যান বডিতে পার ডে একজন প্রাপ্তবয়স্ক মানুষের 50 গ্রাম করে ফ্যাটের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। কত গ্রাম করে? 50 গ্রাম করে কিন্তু প্রয়োজন রয়েছে। ঠিক আছে, আর আমাদের যে রক্তের মধ্যে যে ফ্যাট থাকে, সেটা মুক্ত অবস্থায় থাকে, যেমন কোলেস্টেরল, এস্টার, হ্যাঁ, কোলেস্টেরলের এস্টার, লেসিথিন, হ্যাঁ,
ফসফোলিপিড, এইভাবে কিন্তু আমাদের হিউম্যান বডির রক্তে কিন্তু ফ্যাটের অস্তিত্ব আমরা লক্ষ্য করে থাকি। তাহলে আমরা পেলাম কি কি না, আমরা পেলাম হচ্ছে আজ আমরা পেলাম শর্করা, প্রোটিন এবং ফ্যাট, এগুলো পেলাম। এরপর চলে আসো আমরা ভিটামিনে চলে আসবো। আমাদের ভিটামিনে আসার আগে আমি একটু জেনে নেবো এই পর্যন্ত কি কারোর কোনো সমস্যা আছে? তোমরা এগুলো আমার থেকে আরো ভালো জানো, আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি কোনগুলো আমাদের দরকার। বইতে অনেক কিছু দেয়া আছে, অত কিছু আমাদের দরকার নেই, জাস্ট যেটুকু আমাদের দরকার আমি সেইটুকুই তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। বলো। চলো তাহলে আমরা চলে যাব এবার ভিটামিনের দিকে। ভিটামিনস প্রথম আমরা যেটা জানবো এখান থেকে সেটা হচ্ছে 1911 সালে ক্যাসিমির ফ্রাঙ্ক এই ভিটামিন কিন্তু আবিষ্কার করেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি ইনি ভিটামিনের যে আবিষ্কর্তা না, ইনি নামকরণ করে। ঠিক আছে, 1911 সালে ক্যাসিমির ফ্রাঙ্ক খাদ্যের একটা উপাদান যেটা অত্যাবশ্যকীয় সহায়ক উপাদান, হ্যাঁ, অত্যাবশ্যকীয় সহায়ক উপাদান, সহায়ক উপাদান যার নামকরণ করেন কি, যার নামকরণ ভিটামিন হিসেবে নামকরণ করেন। কে করেন? ক্যাসিমির ফ্রাঙ্ক। কত সালে? 1911 সালে। কিন্তু এই ভিটামিন সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিল হপকিন্স। প্রকৃতপক্ষে ভিটামিনের যে স্রষ্টা কাকে বলা হয়? ক্যাসিমির ফ্রাঙ্ককে কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, ভিটামিনের কাজ কি আমরা অলরেডি জেনেছি। ভিটামিন আমাদের জৈব অনুঘটক হিসেবে কাজ করে। ভিটামিন সাধারণ খাদ্যে অনেক অল্প পরিমাণে থাকে, কিন্তু এই ভিটামিন উৎসেচক, হ্যাঁ, আমাদের বিভিন্ন যে বিপাক ক্রিয়াগুলো রয়েছে সেই বিপাক ক্রিয়াগুলোতে উৎসেচকের হিসেবে বা কোএনজাইম হিসেবে কিন্তু কাজ করে। ভিটামিন খাদ্য উপাদানে খুব অল্প পরিমাণে আমাদের শরীরে প্রয়োজন হয়, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে কিন্তু সাহায্য করে। আমরা যদি দেখি যে উদ্ভিদ দেহে যে সমস্ত ভিটামিনগুলো সংশ্লেষিত হয় সেগুলো কি কি। উদ্ভিদ দেহে যে সমস্ত ভিটামিনগুলো সংশ্লেষিত হয় জেনারেলি এ, ডি, বি মানে B12, কে, এইগুলো কিন্তু উদ্ভিদ দেহে সংশ্লেষিত হয়। এছাড়া আমাদের যদি আমরা ভিটামিন এ দেখি, ভিটামিন এ কিন্তু মানব দেহে যকৃতে ক্যারোটিন থেকে সংশ্লেষিত হয়, ভীষণভাবে ইম্পর্টেন্ট। ভিটামিন এ কিন্তু মানব দেহের যকৃতে ক্যারোটিন থেকে সংশ্লেষিত হয়। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে মানব শরীরে কোথায় ভিটামিন এ সংশ্লেষিত হয়। ঠিক আছে, মানবদেহের যকৃতের ক্যারোটিনে কিন্তু সংশ্লেষিত হয়। এছাড়া মানবদেহে ভিটামিন ডিও সংশ্লেষিত হয়, যেটা আমাদের সূর্যের আলোর সহায়তায় ত্বকের কি আর্গোস্টেরলে আর্গোস্টেরল ভিটামিন ডি সংশ্লেষিত হয়। কার দ্বারা? সূর্যের দ্বারা সংশ্লেষিত হয়। আর ভিটামিন বি12 এটা কিন্তু আমাদের অন্ত্রে কোলাই থেকে, হ্যাঁ, কোলাই থেকে, অ্যাকচুয়ালি কোলাই হচ্ছে একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, কোলাই নামক একটা ব্যাকটেরিয়ার দ্বারা কিন্তু এটা সংশ্লেষিত হয়। ঠিক আছে, আর বাকি যে সমস্ত ভিটামিনগুলো রয়েছে যেমন আমাদের ভিটামিন সি এটাও কিন্তু আমাদের কোথার থেকে সংশ্লেষিত হয় না, ভিটামিন আমাদের যে অ্যাড্রিনাল কর্টেক্স রয়েছে, কে
কম্পিউটার রুমে কে? ক্লাস আছে নাকি? ভিটামিন সি কিন্তু আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স থেকে উৎপন্ন হয়, বা আমাদের অ্যাড্রিনাল যে কর্টেক্স রয়েছে, অ্যাড্রিনাল কর্টেক্স, এখানে কিন্তু সঞ্চিত হয় ভিটামিন সিটা। ঠিক আছে, এই কটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আমাদের হিউম্যান বডিতে কোথায় কি ভিটামিন উৎপন্ন হয় বা কি কোথায় কি ভিটামিন হয় সেগুলো আমরা দেখে নিলাম। এই কটা থেকে কিন্তু ভীষণভাবে কোশ্চেন আসে, তো একটু জেনে নিও। আর বাকি সমস্ত ভিটামিন তো বিভিন্ন রকম উদ্ভিজ এবং প্রাণীজ উৎসের মধ্যে তোমরা পেয়েই যাবে। ঠিক আছে, এবার চলে আসো ভিটামিনকে যদি আমরা ক্লাসিফাই করি। ভিটামিনকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে জেনারেলি ভিটামিনকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জলে দ্রবণীয়, আর একটা হচ্ছে তেলে দ্রবণীয়। জলে দ্রবণীয় ভিটামিন আর তেলে দ্রবণীয় ভিটামিন। আমরা একটু আগেই পেয়েছি তেলে দ্রবণীয় ভিটামিন এ ডি ই কে, এদিকে, হ্যাঁ। আর জলে দ্রবণীয় ভিটামিন বি সি পি। ঠিক আছে, তাহলে জলে দ্রবণীয় ভিটামিন কি, তেলে দ্রবণীয় ভিটামিন কি আমরা পেয়ে গেলাম। ভিটামিনের উৎস কি আমরা জানি। আমাদের যত ধরনের উদ্ভিদ রয়েছে, উদ্ভিদের যে সমস্ত খাদ্য উপাদান রয়েছে, প্রত্যেকটা খাদ্য উপাদানের মধ্যেই আমরা কি পেয়ে থাকি, ভিটামিন কিন্তু পেয়ে থাকি। ঠিক আছে, যেমন আমরা যদি ভিটামিন এর কথা বলি, এটা আমি আর তোমাদেরকে বলছি না, তোমরা পড়ে নেবে। ভিটামিন এর যদি বলি, যত আমাদের কালারফুল সবজি রয়েছে সব কিছুর মধ্যে কিন্তু আমরা কি পাই, ভিটামিন এ পাই। এছাড়াও কড, যদি প্রাণীজ উৎস চলে আসি, কড হাঙর মাছের যকৃৎ নিঃসৃত তেল, তোমরা এগুলো পড়ে নেবে। আমি যে নোটসটা দিয়েছি তার মধ্যে পেয়ে যাবে। ডি ই কে পি, এই প্রত্যেকটা ভিটামিনের উদ্ভিজ উৎস, প্রাণীজ উৎস, এগুলো পড়ে নেবে। আমি এগুলো নিয়ে আলোচনা করছি না, আমি এক এক করে প্রত্যেকটা মূল ভিটামিনে চলে যাচ্ছি। তার যে অভাবজনিত ফলগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করে নিচ্ছি। ঠিক আছে, তারপর আজকের ক্লাসটা আমি অফ করে দিচ্ছি। দেখো, প্রথম যে ভিটামিন সেটা হচ্ছে আমাদের এ। এর কাজ কি? প্রথমে আমরা কাজ জানি, তারপরে এর থেকে কোন কোন রোগ বা এর অভাবে কি কি রোগ হয় সেগুলো আমি একটু আলোচনা করে দেবো। প্রথম কথা, আমরা যদি দেখি ভিটামিন এ, এটা কি করে, রেটিনায়, আমাদের যে চোখ রয়েছে, চোখের যে রেটিনা রয়েছে, রেটিনার রড কোষ গঠন এবং রাতকানা রোগ কিন্তু প্রতিরোধ করে। কে? ভিটামিন এ। ঠিক আছে, ভিটামিন ডি, এটা কি করে না, আমাদের ক্যালসিয়ামের উৎপাদনে বা ক্যালসিয়ামের যত বিপাক ক্রিয়া রয়েছে সেটা কিন্তু করতে সাহায্য করে। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি আমাদের হাড় এবং দাঁত দুটোই তো ক্যালসিয়ামের গঠনে তৈরি, তাই না? তাহলে ভিটামিন ডি আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে বা ক্যালসিয়াম গঠনে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, তাহলে ভিটামিনের যদি ডির অভাব ঘটে তাহলে আমাদের কি হবে, হাড় ঘটিত কোনো রোগ বা দাঁতের ক্ষয় ঘটিত কোনো রোগ আমাদের হতে পারে। নেক্সট চলে আসো আমাদের ভিটামিন বি। ভিটামিন কি কি করে, বি কি করে? ভিটামিন বির অনেক কাজ। আমাদের রক্তকোষ বা ব্লাড সেল তৈরি করতে সাহায্য করে, ব্লাড সেল তৈরি করতে সাহায্য করে। তারপরে দেখো, আমাদের স্নায়ু, নার্ভ সুস্থ রাখতে সাহায্য করে। মিউকাস পর্দা সুস্থ রাখে, যেটা আমাদের পাকস্থলীর মধ্যে এবং আমাদের মুখের মধ্যে থাকতে সাহায্য করে। বেরিবেরি রোগ এবং প্লেগ্রা রোগের এগেনস্টে ফাইট করতে সাহায্য করে। তোমরা জানো ভিটামিন সি, যেটা আমাদের দাঁতের মাড়ি সুস্থ রাখে বা স্কারবি রোগ প্রতিরোধ করে, স্কারবি রোগ প্রতিরোধ করে, তোমরা জানো। দেন চলে আসো, যদি ভিটামিন ইর কথা আসে তাহলে দেখো, আমাদের বন্ধ্যাত্ব প্রতিরোধ, মহিলাদের বন্ধ্যাত্ব প্রতিরোধ, এছাড়া মহিলাদের দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে বা দুগ্ধ ক্ষরণের ক্ষেত্রে কি করে সাহায্য করে। ভিটামিন কে যদি দেখো তাহলে আমাদের যকৃতের প্রথম্বিন সংশ্লেষে সাহায্য করে। কি? যকৃতে প্রথম্বিন সংশ্লেষে সাহায্য করে এবং রক্তে যকৃতে প্রথম্বিন যদি সাহায্য করে, সেটা কি করবে, আমাদের রক্তে প্রথম্বিনের মাত্রা ঠিক রাখবে, তাই না? তারপরে দেখো পি। পি যদি আমরা বলি তাহলে কি, পি আমাদের এই একই কাজ করে ভিটামিন ইসের মতো, তোমার হচ্ছে সির মতো অনেকটা কাজ করে। তারপরে ভিটামিন কে এর মতো অনেক, ইর মতো অনেকটা কাজ করে। মানে সি আর ইর বৈশিষ্ট্য আমরা পির মধ্যে অনেকটা পেয়ে থাকি।
ঠিক আছে? তো এই গেল আমাদের ভিটামিন, এবং এদের উৎসগুলো তোমরা একটু পড়ে নেবে, প্রাণীজ উৎস কি, উদ্ভিজ উৎস কি, এর কাজ কি আমি বলে দিলাম, এর অভাবজনিত রোগ কি হয় সেটাও অনেকটা বলে দিয়েছি, আবার একবার বলে দিচ্ছি। ভিটামিন এ চোখ, চোখ মানে রাতকানা রোগ প্রতিরোধ করবে আর অন্ধত্ব প্রতিরোধ করবে। তাহলে এ পুরোপুরি আমাদের চোখের জন্য গুরুত্বপূর্ণ। ভিটামিন বি কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা প্রথমে পাবো বি ওয়ান, যেটা কিনা বেরি রোগকে প্রতিরোধ করবে। কাকে প্রতিরোধ করবে? বেরি রোগকে প্রতিরোধ করবে। বি2 যদি আমরা দেখি তাহলে এস্টোমাইটিস রোগ কিন্তু প্রতিরোধ করবে। বি12 যদি আমরা দেখি তাহলে প্যারানেসিয়াম অ্যামিনিয়া, আমি আর লিখলাম না, সেটা কিন্তু প্রতিরোধ করবে। বি6 যদি আমরা দেখি, রক্ত অল্পতা, স্নায়ু দুর্বলতা, এইগুলো কিন্তু প্রতিরোধ করবে কে? বি6। ওকে, নিয়াসিন মানে নিয়াসিন বা বি5 যদি দেখি তাহলে প্লেগ্রা রোগকে প্রতিরোধ করে। ঠিক আছে, তারপরে দেখো আমাদের সিআরপি যদি আমরা দেখি, সিআরপি স্কার্বি রোগ প্রতিরোধ করবে। ভিটামিন ডি যদি আমরা দেখি, আমি ডি মানে কি বলেছিলাম? ডি মানে হাড় অস্থি সংক্রান্ত, ক্যালসিয়াম সংক্রান্ত। তাহলে ভিটামিন ডি রিকেট রোগ এবং বড়দের যে অ্যাস্টিওম্যালাসিয়া, হ্যাঁ, রিকেট রোগ এবং বড়দের একটা রোগ হয় হাড় সংক্রান্ত রোগ, সেটা হচ্ছে অস্টিওম্যালাসিয়া, যেটাতে হাড় বেঁকে যায়, হ্যাঁ, সেই রোগ হতে কিন্তু রোগের হাতের থেকে কিন্তু রক্ষা করে কে? ভিটামিন ডি। আমি ভিটামিনের কি বলেছিলাম? বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। তাহলে আমাদের ভিটামিন যদি অভাব হয় তাহলে কি হবে? বন্ধ্যাত্ব হয়ে যাবে, তাই না? ফাইনাল রয়েছে কে, ভিটামিন কে কিন্তু আমাদের রক্তক্ষরণ বা হেমারেজের হাত থেকে রক্ষা করে। কিন্তু আমাদের রক্ষা করে কে? ভিটামিন কে। ঠিক আছে, তো চলো আমি মোটামুটি কোন কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয় সেগুলো আমি একটু আলোচনা করে নিলাম। তোমরা এখান থেকে পড়বে কোন কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, কোন ভিটামিনের রাসায়নিক নাম কি। যেমন দেখো, আমরা যদি ভিটামিন এর ক্ষেত্রে চলে যাই তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম কি, তারপর আমাদের ভিটামিন বির রাসায়নিক নাম কি, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম ইম্পর্টেন্ট, যদিও এখন আর আসতে দেখা যায় না, এখন বেশি যেটা আসে এটা কোথায় পাওয়া যায় 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই ভিটামিনের অভাবে কি রোগ হয় সেটা কিন্তু আমাদের বিশেষভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো তাহলে প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নামটা একটু দেখে নিও। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, আমি আর বলছি না, এটা বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। ঠিক আছে, তো সামনের দিন তোমাদের পড়া থাকছে এই ভিটামিন পর্যন্ত পুরোপুরি। এর পরের দিন আমি তোমাদের মিনারেলস, ওয়াটার আর এর সাথে সাথে যত ধরনের পুষ্টি হয় সেই পুষ্টি এবং মানুষের শরীরের যে পুষ্টি, হিউম্যান বডির যে পুষ্টি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে আলোচনা করে করিয়ে দেব। ওকে।